আলবি বেড থেকে উঠে দাঁড়িয়ে মানিব্যাগটা পকেটে নিল। তারপর দ্রুত পায়ে বের হতে নেবে। তার আগে অলি পিছু ডেকে বলে, কোথায় যাচ্ছেন? আলবি পিছু ফিরে বলে, কোথায় যাবো আবার, যেটা খেতে চেয়েছো সেটাই আনতে যাচ্ছি। কথাটা শুনে অলি খুশি হয়ে গেল। আমিও যাব, নিয়ে যাবেন? আলবি না বলতে গিয়ে বলতে পারলো না। মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে অলি উঠে দাঁড়িয়ে আলমারির দিকে এগিয়ে যায়। সেখান থেকে বটকা আর হিজাব বের করে সেগুলো গায়ে জড়িয়ে নেয়। আলবি একবার হাত ঘড়ির দিকে তাকায়, তো একবার অলির দিকে তাকায়। অলি 15 মিনিটে রেডি হয়ে আলবির সামনে এসে দাঁড়ায়। আমি রেডি, চলুন। আলবি একটা শ্বাস ফেলে হাঁটা ধরলো। অলিও তার সাথে পা মেলাতে লাগলো। তারা দুজন নিচে নামতে দেখলো বাড়ির প্রায় সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর গল্প গুজব করছে। বলতে গেলে এটা এই বাড়ির নিত্যদিনের রুটিন। আলবি অলির পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে যায়। পেছনে থাকা সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো। শাহনাজ বেগম কিছু হয়তো জিজ্ঞেস করতে চাইলেন, কিন্তু আলবির ডাব ডাব পা ফেলতে চলে গেছে। অলিকেও এক প্রকার দৌড়ে তার পিছু নিতে হলো। বাড়ি থেকে বের হতে অলি হাঁপাতে লাগলো। আরে আস্তে হাঁটুন, আমি আর পারছি না। অলির কথা শুনে আলবি দাঁড়িয়ে যায়। সরি, আসলে আমি চাইনি ভেতরে থাকা কারোর অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে। আস্তে আস্তে এসো। অলিকে গাড়িতে বসিয়ে দিয়ে আলবি ড্রয়িং রুমের সিটে বসে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয়। প্রায় 20 মিনিট খোঁজাখুঁজির পর অলি কাঙ্ক্ষিত আমের আচার স্টল পেয়ে যায়। আলবি গাড়ি থেকে বেরিয়ে অলির সামনে এসে দাঁড়ায়। তুমি বসো, আমি নিয়ে আসছি। অলি ঠোঁট চেপে কিছুক্ষণ নিজের কোলের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি ওখানে গিয়ে খেতে চাই। আলবি একটা শ্বাস ফেলে গাড়ির দরজা খুলে দেয়। অলি খুশি মনে নেমে আচারের দোকানের সামনে গিয়ে দাঁড়াতে আলবি বলে ওঠে, বেশি খেতে পারবে না কিন্তু আগে বলে দিচ্ছি। আমি মাথা নেড়ে আর চোখে পাশে থাকা ফুচকা স্টলের দিকে তাকালাম। আলবি এক প্লেট আচার অলির দিকে এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার দিকে তাকাতেই অলির চাহনি ফলো করলো, কিন্তু না দেখার ভান করে বলল, আচার খাবে না? অলি দ্রুত উপর নিচে মাথা নেড়ে আচারের প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলো, কিন্তু ঝাল কম থাকায় তার ততটা পছন্দ হলো না। ঝাল তো একদমই হয়নি, আমি কম দিতে বলেছি, বেশি ঝাল খেলে পেটে ব্যথা করবে। অলি মুখ বাঁকিয়ে বলল, এভাবে খেতে ভালো লাগছে না, একটু ঝাল দিতে বলুন না, একটু খেলে কিছুই হবে না। বাধ্য হয়ে আলবি আচারের প্লেটটা নিয়ে আরো একটু ঝাল নিয়ে এলো। এবার অলি তৃপ্তি করে আচার খেতে লাগলো, যদিও তার টেস্ট তুলনায় ঝাল একদমই নগণ্য ছিল। এদিকে আলবি পুরোটা সময় অলির দিকেই তাকিয়ে রইলো। তার তাকানো দেখে অলি বেশ কয়েকবার আচার খেতে বলল, কিন্তু আলবি মাথা নেড়ে বলল, আমি এসব খাই না, এসব টক ঝাল আমার ভালো লাগে না। অলি খাওয়ার মাঝে ব্রুকুসকে বলে, তাহলে কি ভালো লাগে আপনার? আলবি অলির দিকে কিছুটা এগিয়ে এসে বলল, আই লাইক হানি। আলবির ফিসফিসিয়ে বলা কথাটা শুনে অলির গাল গরম হয়ে গেল। এভাবে না বলে মিষ্টি পছন্দ করেন সেটা বললেই তো হলো। নট অর্ডিনারি সুইটস, আই লাইক স্পেশাল সুইটস। অলি মাথা তুলে আলবির দিকে তাকাতে চমকে গেল। আলবি তার অনেকটা কাছে চলে এসেছে, তার দিকে ঝুঁকে আসতে, ফলে আলবির উত্তপ্ত নিঃশ্বাস তার কপালের উপরে আশ্রে পড়ছে। অলি একটা শুষ্ক ঢোক গিলে আশেপাশে তাকিয়ে বলল, আমি আর খাবো না, রেখে শুন এটা। অলির কথায় আলবি ঘুষ এলো। ইদানিং নিজের উপরে বিরক্ত লাগছে। মাঝে মাঝে সে ভুলে যায় অলি পিচ্ছি একটা মেয়ে, তার উপর প্রেগনেন্ট। আলবি শীতল চোখে অলির দিকে তাকিয়ে বলল, তুমি খাও, আমি একটু আসছি। অলি ফের আলবির দিকে তাকিয়ে আনমনি হ্যাঁ বোধক মাথা নাড়ে। আলবি দুপা পিছিয়ে গিয়ে বলল, চিন্তা করো না, আমার নজর তোমার উপরই থাকবে, তুমি নিশ্চিন্তে খাও। অলি শুধু আলবির যাওয়ার পানি তাকিয়ে রইল। 2 মিনিট তার খাওয়া শেষ হয়ে যায়। সে এগিয়ে গিয়ে প্লেটটা রেখে আলবিকে খুঁজতে লাগলো। সে দেখছে আলবি কোন দিকে গেছে। সে হিসেবে সে কয়েক কদম এগিয়ে গিয়ে চমকে যায়। আলবি একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তার দৃষ্টি আকাশের দিকে নিবন্ধ। অলি যেখানে টাই দাঁড়িয়েছিল সেখানে অন্ধকার ছিল, তাই প্রথমে আলবি অলিকে দেখতে পায়নি। কিন্তু হঠাৎ করে অলি যে স্টলের সামনে দাঁড়িয়েছিল সেই স্টলের লাইট জ্বলে ওঠে। আলবি আকাশের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই ভরকে গেল। অলি গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আসছে, চোখ মুখে একরাশ নিশ্চয় আর ঘৃণা। আলবি উল্টো দিকে ঘুরে গেল, হতাশ। নিজের চুল খামচে ধরে হাতে থাকা সিগারেটটা ছুড়ে ফেলে দিল। দুপা এগিয়ে গিয়ে চুইংগাম কিনে নিল। সেটা মুখে দিয়ে ঘুরে তাকালো সামনের দিকে, কিন্তু অলি সেখানে ছিল না। আলবি ব্যতিব্যস্ত হয়ে সেদিকে এগিয়ে এসে দেখলো অলি আগের স্টলের সামনে বেঞ্চেতে বসা আছে। আলবি প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে বলল, ফুচকা খাবে? অলি আলবির দিকে না তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ে। আলবি ফুচকার দোকানে এগিয়ে গিয়ে যায়। গাইস, তোমরা কি জানো আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড 1IAN ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবে। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্র্যাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরা ওটাই করে দেখতে পারো। কিছুক্ষণ পর এক প্লেট ফুচকা এনে অলির সামনে ধরে। অলি নিবাককে ফুচকা খেতে লাগলো। খাওয়া শেষ হতে অলি বলে ওঠে, আমি চাই আপনি একটা ফোন কিনে নিন। অলির কথা শুনে আলবি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে অলির কথায় রাজি হয়ে যায়।
সে অলিকে নিয়ে একটা ফোনের শোরুমে আসে, তারপর নিজের জন্য একটা ফোন কিনে নেয়। বাড়িতে আসতে আসতে 9টা বেজে গেছে। আসার সময় তারা রেস্টুরেন্ট থেকে একেবারে ডিনার করেই এসেছে। রুমে এসে অলি হিজাব খোলার উদ্দেশ্যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, আর আলভি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। অলি বোরকা খুলে ঝুড়ির মধ্যে রেখে বেডের উপরে বসতেই তার চোখ কফির মগটার উপরে পড়ে। সে এগিয়ে যায় মগটার দিকে, উদ্দেশ্য সেটাকে নিচে রেখে আসা। অলি মগটা হাতে নিয়ে দেখলো সেটার তলিতে খানিকটা কফি অবশিষ্ট আছে। সে বলেছিল কফিটা নাকি অনেক বেশি মজা হয়েছে, আমিও তো একটু খেয়ে দেখি যে কতটা মজার হয়েছে। কথাটা ভেবে অলি কফিটুকু মুখে দিতেই তার সমস্ত শরীর ঝটকা দিয়ে তুললো। এত বিচ্ছিরি স্বাদের কফি। মুখের কফিটুকু পুনরায় মগে ফেলে খানিকক্ষণ ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে রইল অলি। হায় আল্লাহ, আমি বোধহয় চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছিলাম। আর লোকটাই বা কেমন, এত বাজে কফি বিনা বাকে খেয়ে নিল। তার ভাবনার মাঝে আলভি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। অলিকে কফির মগ হাতে বসে থাকতে দেখে আলভি কপাল ভাঁজ করে জিজ্ঞেস করলো, কি করছো? অলি আচমকা ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠলো। আপনি এই বিচ্ছিরি স্বাদের কফি কিভাবে খেলেন, আর কেনই বা খেলেন? আলভি একটা শ্বাস ফেলে অলির সামনে এসে বসলো। আলপোসে অলির বাম হাতে টেনে সামনে আনলো, তারপর লাল হয়ে থাকা পোড়া অংশটির দিকে তাকিয়ে বলল, তুমি আমার জন্য হাত পুড়িয়ে কফি বানাতে পারবে, আর আমি সেই কফি খেয়ে প্রশংসা করতে পারবো না? অলি নিজের হাতটা সরিয়ে নিতে চাইলে আলভি হাতটা নিজের গালে ঠেকালো। কিছু মুহূর্ত সেভাবে বসে থেকে আলভি ড্রয়ার থেকে অয়েন্টমেন্ট নিয়ে এলো, তারপর আলতো হাতে অলির পড়ে যাওয়া হাতে লাগিয়ে দিল। আপনি কিভাবে খেলেন? যখন তুমি আচারকে দেখে জিজ্ঞেস করেছিলে আমার কি ভালো লাগে, তখনই আমি এটা লক্ষ্য করেছিলাম। অলি আর কিছুই বললো না। আলভি অলির ডান হাত থেকে কফির মগটা নিয়ে পুনরায় টেবিলের উপর রেখে দিয়ে বলল, তোমাকে যেন কখনো আর কিচেনে যেতে না দেখি। এটা কেমন কথা? একদিন হাত পুড়েছে বলে কি প্রতিদিনই পড়বে? আলভি অলির চোখে চোখ রেখে বলে, যেতে বারণ করেছি, যাবেন আব্বাস। বাড়তি কথা শুনতে চাই না। কথাটা বলে আলভি উঠে দাঁড়ায়। অলি মুখ বাঁকিয়ে মনে মনে বলে, আমি 100 বার যাবো। কয়েক মিনিট পর আলভি এসে খাটের উপরে বসলো। অলি বিছানা গুছিয়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। বেড রেডি করে অলি গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। প্রতি রাতে শোয়ার আগে সে চুলগুলো বিনুনি করে শোয়, এটা তার অভ্যাস। সে একদম লম্বা চুলে বিনুনি করেছে। আলভিও নিজের ফোনে ব্যস্ত, নতুন ফোনে সবকিছু নতুন করে সেট করা হচ্ছে। হঠাৎ করে আলভি অলির খোঁজে এদিক সেদিক তাকাতে তার চোখ যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অলির দিকে। স্বভাবতই অলির কপালে বিরক্তির ভাঁজ, মাঝে মাঝে আনমনে দাঁত দিয়ে নিচেরটা চেপে ধরছে। আলভি ফোনটা এক সাইডে রেখে মগ্ধমুগ্ধের ন্যায় এগিয়ে গেল অলির দিকে। হঠাৎ পেটের উপরে কারো হাতের বচন জড়ালো হওয়াতে সে হকচকিয়ে পিছনে ফিরে তাকাতেই আলভি তার ঘাড়ে মুখ গুজে দেয়। অলির সারা শরীর ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠলো। অলির ঘাড়ের ভাঁজে আলভি বেশ কয়েকটা চুমু খেলো। অলি শটান হয়ে দাঁড়িয়ে আছে, শ্বাস নিতেও যেন ভুলে গেছে মেয়েটা, বুকের ভিতরে ধুকধুক করছে। এই মুহূর্তে একটা অসুন্দর কথা মনে পড়তে অলি নিজেকে সাহানোর প্রায় সব চেষ্টাই করলো। এক পর্যায়ে মুখে উচ্চারণ করলো, উফ, ছাড়ুন আমাকে। অলির ব্যবহারে বিরক্ত হয়ে আলভি মুখ ফিরে অলিকে একটা নিজের দিকে ঘুরিয়ে অলির ওষ্ঠ বরাবর হামলা করতেই যাবে। ঠিক তখনই অলি হাত তারা নিজের ঠোঁট জোড়া ঠেকে নেয়। আলভি এবার প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে গেল। হাত ছড়াও। অলি না বোধক মাথা নেড়ে বাম দিকে কয়েক পা সরে দাঁড়ালো। আলভি অবাক চোখে অলির দিকে তাকিয়ে রইলো, তবে মুখে কিছু বললো না। একটা বিরক্তির শ্বাস ফেলে খাটের উপরের দিকে চলে গেল। অলি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পুনরায় চুল আঁচড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ পর অলি আর চোখে বেডের দিকে তাকিয়ে দেখলো আলভি উপর হয়ে শুয়ে আছে। অলি ভাবলো সে হয়তো ঘুমিয়ে গেছে। অলি লাইট নিভিয়ে পা টিপিয়ে খাটের অন্য পাশে শুয়ে পড়লো। তারপর অন্যদিকে ফিরে চোখ বোঝার মিনিট খানেক পেরোতেই সে অনুভব করলো কেউ একজন তাকে পেছনের দিকে টেনে নিচ্ছে। অলি ফট করে চোখ মেলতেই দেখে আলভি তাকে নিচের দিকে ঘুরিয়ে তার গাল জোড়া চেপে ধরে হিসিয়ে বলে, ফার্দার আমাকে আটকানোর ভুল করবি না। আমি বেশ কিছু তো চাইনি, শুধু তোর ঠোঁট জোড়াইতে চেয়েছি। আর ভবিষ্যতে আমি এর থেকে বেশি কিছু চাইবো না। শুধু নিজেকে সংযত রাখার জন্য তোর ঠোঁটে অধিকার ফালাতেই হচ্ছে। বোঝার চেষ্টা কর আমার হেল্পলেস। আলভির কণ্ঠে অনুরোধের রেট ছিল, যেন খুব প্রয়োজনীয় কিছুর জন্য সে অলির কাছে অনুরোধ করতে। আলভির এত অনুরোধের মাঝেও অদ্ভুত এক ধরনের জেদ ভর করলো অলির মাঝে। সে আলভির থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে লাগলো। আলভি এই কারণটা ঠিক বুঝে উঠতে পারছে না। কেন এমন করছিস? আমি কি তোকে ব্যাড টাচ করছি? করে নিত, তারপর এমন কেন করছিস? অলি একবার কম্পিত কণ্ঠে বলে ওঠে, আপনি সিগারেট খেয়েছেন, আর আমি সিগারেট সবচেয়ে বেশি অপছন্দ করি। আপনি ছাড়ুন আমাকে, আমার গা গোলাচ্ছে, বমি করে দেব। অলির কথা শুনে আলভি তাজ্জব বনে গেল। তার হাতের বাঁধন আলগা হতেই অলি হাত ছড়িয়ে মুক্ত হয়ে যায়। অলি আরো কিছু বলার জন্য উদ্যত হয়, কিন্তু তার গলা ধরে আসে। মনে হচ্ছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আলভিকে বলে তো ফেললো, কিন্তু এসব শোনার পর আলভি যদি রেগে মেগে তাকে আসার দিয়ে বসে, তাছাড়া দিলের দিক। কিন্তু অলি এসব মানতে পারবে না, কিছুতেই না। অলি বহু কষ্টে বলে ওঠে, আপনার হয়তো সিগারেট খেতে অনেক ভালো লাগে। দেখুন, আমি আপনাকে খেতে বারণ করছি না, শুধু সিগারেট খাওয়ার ঠোঁট দিয়ে আমাকে চুমু খাবেন না প্লিজ। আমার ভীষণ অস্বস্তি লাগছে, আমি বমি করে দেব। আলভি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে,
কিসব কথা বলছো তুমি? এমন ভাব করছো যেন আমার থেকে সিগারেটের গন্ধ আসছে। আমি নিজের চোখে আপনাকে ওসব বাজে জিনিস খেতে দেখেছি। গন্ধ না আসলেও আপনি যে খেয়েছেন সেটা কি অস্বীকার করতে পারবেন? আমি তো অবাক হচ্ছি এটা ভেবে যে আপনি একজন ডাক্তার হয়ে বিষ খাচ্ছেন। আলপি দাঁতে দাঁত পিষে বলল, বিষ? বিষ নয় তো কি? এত পড়ালেখা করে কি লাভ যদি আপনি কোনটা বিষ আর কোনটা হেলদি সেটাই না বোঝেন? আমি ক্লাস 10-এ পড়ে বুঝতে পারছি যে ওগুলো বিষ, আর আপনি ডাক্তারি পাস করে বুঝতে পারছেন না? আপনি কি ঘুষ দিয়ে ডাক্তার হয়েছেন নাকি? কথাটা শুনে আলফি অলির মুখ চেপে ধরলো। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। অলিও বুঝতে পারলো সে একটু বেশি বলে ফেলেছে, কিন্তু সে সিগারেট প্রচন্ড পরিমাণে ঘৃণা করে। চুপ করো, নয়তো ওই সিগারেট খাওয়া ঠোঁট দিয়ে তোমাকে জোরপূর্বক চুমু খাবো। অলি চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আলবি নিজেকে দাঁতস্থ করে বলল, শোনো, আমি আর খাবো না ওগুলো। অলি আলবির দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, সত্যি? প্রতিদিন আমাকে নিয়ম করে চুমু খেতে দিলে আমি আর ওগুলো খাবো না। প্রমিস? প্রমিস। অলি খুশি হয়ে গেল। অলিকে খুশি হতে দেখে আলপিও রাগ ভ্যানিশ হয়ে গেল। সে আবার অলিকে নিচের দিকে টেনে নেয়, কিন্তু অলি বাধা দিয়ে বলে, প্লিজ না। আলপি বুঝতে পারলো অলি সিগারেট খাওয়াটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিছে, তাই আর সে অলিকে চুমোর জন্য জোর করলো না। সপ্তাহ ওখানে কেটে গেল। সন্ধ্যার সময় আলপি বাড়িতে ফিরছিল। তখনই তার ফোনে উর্মিলার কল আসে। সে কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে বেশি আসে, ভাইয়া, ভাবি পড়ে গেছে। আকস্মিক এমন ঘটনা শুনে আলপির হার্টবিট থেমে যাওয়ার উপক্রম। সে জোরে সোরে গাড়ি ব্রেক করে। হোয়াট? হ্যাঁ, সিঁড়ি থেকে নেমে ড্রয়িং রুমে পা রাখতে সাথে সাথে সে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। সময় থমকে গেল। খবরটা শোনা মাত্রই আলফির কলিজা শুকিয়ে যেতে লাগলো। সে দ্রুত কল কেটে দিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে মাত্র 10 মিনিটে বাড়িতে এসে পৌঁছায়। ড্রয়িং রুমে পা রাখতেই তার চোখ ধরা দিল সেই দৃশ্য। অলিকে সোফায় বসানো হয়েছে, কিন্তু বসে থাকার মতো অবস্থায় নেই। ব্যথার তীব্রতায় তার শরীর কাঁপছে। ঠোঁট কামড়ে ধরলেও হু শব্দ বেরিয়ে আসছে। চোখ থেকে টলমল করে পানি পড়ছে। কপালে ঘাম জমে গেছে। সে ডান হাতটা বুকের কাছে শক্ত করে চেপে রেখেছে। পা সামান্য বাঁকানো, যেন সামান্য নড়াচড়াও শরীরের বজ্রঘাত নামছে। প্রতিটা শ্বাস তার কাঁধ কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু শুধু ব্যথাই নয়, তার চোখে ভয় স্পষ্ট। নিজের জন্য নয়, পেটের ভিতরে থাকা ছোট্ট প্রাণটার জন্য আরো বেশি আতঙ্কে কাঁপছে সে। ও মা গো, আমার বাচ্চা। আলপি দৌড়ে গিয়ে বসলো অলির সামনে। কি হয়েছে? কোথায় ব্যথা পেয়েছো? পায়ে। আলপি আগের চোখে উপস্থিত সবার দিকে তাকালো। বাড়িতে এখন শুধু মহিলারাই আছে। ওসমান আর ইয়ামিন মির্জা অফিসে আছে। মা, তোমরা এই অবস্থায় ওকে নিয়ে বসে আসতো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাও প্রয়োজন বোধ করনি? শাহনাজ বেগম ফ্লোরের দিকে তাকিয়ে বলেন, বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই, তাছাড়া ড্রাইভাররাও আজকে আসেনি বাবা। আলবি ক্রোধে বশবর্তী হয়ে গজগজ করে উঠলো। তাতে তো কি হয়েছে? তোমরা ট্যাক্সিও তো কল করতে পারতে। তোমরা কি করে এতক্ষণ যাবত ওর কান্না সহ্য করলে? তোমাদের মনে কি একটুও মায়া দয়া নেই? শাহনাজ বেগম কিছু বলতে চাইলো। আলবির অগ্নি ছড়া চাহনি দেখে সে দমে গেল। আলবি সময় নষ্ট না করে অলিকে কোলে তুলে বাইরে বেরিয়ে গেল। উর্মিলা আর নুনহার তার পিছু পিছু আসতে লাগলো। শাহনাজ বেগম হয়তো আসতে চেয়েছিল, কিন্তু আলবি রেগে যাওয়া থেকে সে আর আসার চেষ্টা করেনি। আলবি এক হাত দিয়ে অলিকে বুকে জড়িয়ে ধরে গাড়িতে উঠলো। তার কপাল ভিজে গেছে ঘামে। উর্মিলা আর নুনহার পেছনের সিটে অলিকে ধরে বসলেন। গাড়ি সোজা হাসপাতালের দিকে ছুটে চলেছে। আমার বাচ্চা, আমার বাচ্চা। বাচ্চার নাম ধরে অলির আর্তনাদ আলবিকে ভীষণভাবে ভয় পাইয়ে দিচ্ছে। তবুও সে শক্ত গলায় বলল, কিচ্ছু হবে না বাচ্চার, প্লিজ এভাবে কান্না করো না। আলবির কথা বিন্দু মাত্র শান্ত হলো না অলি। সে নিজের ব্যথা সম্পূর্ণভাবে উপেক্ষা করে বাচ্চা বাচ্চা করে কান্না করছে। হাসপাতালে পৌঁছাতেই ইমার্জেন্সি বিভাগের নার্স, ডাক্তার আর দিহান হুইল চেয়ার নিয়ে এক প্রকার দৌড়ে এলো। আলফি আগেই কল করে সব রেডি করতে বলেছে। সে অলিকে নামিয়ে হুইল চেয়ারে বসালো। ও প্রেগনেন্ট 18 সপ্তাহ। তাড়াহুড়া করে বলল আলফি, যেন ডাক্তাররা এই তথ্য ভুলেও এড়িয়ে না যায়। ডাক্তাররা দ্রুত অলিকে ভেতরে নিয়ে গেল। দুজন ফিমেল ডক্টর প্রথমে বাচ্চার বিষয়টা পরীক্ষা করছে। আলফির বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে। প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো দীর্ঘ। কিছুক্ষণের মধ্যেই ফেটাল মনিটরের শব্দ কানে এলো, টুপ টুপ টুপ, ঠিক হার্টবিট। ফিমেল ডাক্তারদের মধ্যে একজন বললেন, বাচ্চাটা পুরোপুরি সেফ, হার্টবিট নরমাল আছে, কোনো রকম রক্তক্ষরণ বা প্লাসেন্টার ক্ষতি হয়নি। বাচ্চা সেফ আসে শুনে আলবির বুকের উপর থেকে যেন একটা পাথর নেমে গেল। কিন্তু অলি এখনো হাত পায়ের ব্যথায় ফিটকে উঠছে। এরপর কয়েকজন নার্স এসে তাকে সতর্কভাবে স্ট্রেচারে শুয়ে দিল। তখনই পাশ থেকে দিহান এসে বলে, আমি দেখছি, এক্সরে রুম রেডি। তার গলায় দৃঢ়তা, চোখ পেশাদার মনোযোগ, যেন এক মুহূর্ত নষ্ট করতে চায় না। এক্সরে রুমের সাদা আলোর চারপাশ ছড়িয়ে পড়েছে। দেওয়ালে টাঙানো মেশিনের ঠান্ডা ধাতব গন্ধ ভাসছে। আলবি নিজে এগিয়ে এসে শীষ ঢাটা প্রতিষ্ঠিত অ্যাপ্রন অলির পেটের ওপরে ঠিকভাবে বসিয়ে দিল, যেন গর্ভের শিশুর উপরে এক্সরে রশির এক বিন্দুও না পড়ে। আলবি অলির কানের কাছে এসে মৃদুস্বরে বলল, চিন্তা কর না, বাচ্চা একদম সেফ আসতে আর থাকবে। কথাটা বলতে গিয়ে আলপি অনেক কষ্ট অনুভব করলো। সে পারছে না অলিকে এইভাবে কষ্ট পেতে দেখতে। তার দম বন্ধ হয়ে আসছে। মেশিনের শব্দ ক্লিন করে উঠলো, আর মনিটরে ফুটে উঠলো হাড়ের সাদা কালো ছবি। দিহান মনোযোগ দিয়ে চিত্রগুলো দেখছে। কিছুক্ষণ পর সে বলল,
ডান হাতের রেডিয়াসে ফ্র্যাকচার আছে আর ডান পায়ের টিবিয়াতেও চির ধরা পড়েছে। আলবি কিছু বলতে যাচ্ছিল কিন্তু দিহান শাসস্ত করে বলল, ভয়ের কিছু নেই, ফ্র্যাকচার স্টেবল টাইপ, কাজ টিলে সেরে উঠবে, তবে প্রেগনেন্সি থাকায় পেইন কিলার সীমিত ব্যবহার করতে হবে। দুইজন নার্স সাবধানে অলির হাতে ও পায়ে নরম তুলো পেঁচিয়ে প্লাস্টার বসাচ্ছে। আর আলভি মাথার কাছে দাঁড়িয়ে অলির চুলে হাত বুলিয়ে দিচ্ছে। অলি ঠোঁট চেপে কান্না আটকে রাখতে চাইলেও ব্যর্থ হয়। ব্যথা এতটাই অসহনীয় যে তার পুরো দুনিয়াটা উল্টে পাল্টে যাচ্ছে। অলির কষ্ট দেখে আলবি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, সে নিজেও কেঁদে ওঠে। আলবিকে কাঁদতে দেখে দিহান ঘাবড়ে গেল। সে এগিয়ে এসে আলবির কাঁধে হাত রেখে বলল, আমার মনে হয় বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ভাবি এতটা আঘাত পেয়েছে। তবে একবার ভেবে দেখ, সে যদি সামনের দিকে পড়তো তাহলে কি হতো। নিজেকে সামলে নিয়ে শুকরিয়া আদায় কর, বাচ্চা আর ভাবি দুজনেই সেফ আছে। আলবি দিহানের কথাগুলো শুনতেই পেল না যেন। সে শুধু কান্নার ভাঁজে চোখ গলিয়ে অলির দিকে তাকিয়ে আছে। ইচ্ছা তো করছে অলির সবটুকু কষ্ট নিজের ভেতরে শুষে নিতে, কিন্তু আল্লাহ তাকে সেই ক্ষমতা দেয়নি। সবার পরামর্শ অনুযায়ী আলফি অলিকে 24 ঘন্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিল। হুইল চেয়ারে বসে অলিকে কেবিনে নিয়ে যাওয়া হলো। সাদা চাদরে ঢেকে রাখা বিছানায় বসতে সে কষ্টে মুখ বিকৃত করলো। আলবি তাড়াতাড়ি বালিশ ঠিক করে দিয়ে পা উঁচু করে রাখলো, যেন প্লাস্টার করা পায়ে চাপ না পড়ে। কিছুক্ষণ আগে ইয়াদ এসেছিল অলিকে দেখতে। সে যাওয়ার সময় নুরনাহার আর উর্মিলাও তার সাথে বাড়িতে চলে গেছে। রাত নামার সাথে সাথে হাসপাতালের করিডরে নিস্তব্ধ হয়ে গেল। কেবিনের নরম আলোয় আলবি চুপচাপ অলির হাত ধরে বসে আছে। মাঝে মাঝে ফেটাল মনিটরে টুকটক শব্দ শোনা যাচ্ছে। অলির চোখ বন্ধ, কিন্তু কষ্টের ছাপ স্পষ্ট। মাঝরাতে একজন ডাক্তার আর নার্স এসে প্রেসক্রিপশন মতো হালকা ডেজারের পেইন কিলার ইনজেকশন দিয়ে বললেন, ব্যথা কিছুটা কমে যাবে, কিন্তু ওষুধের পরিমাণ সীমিত রাখতে হবে যেন গর্ভের শিশুর কোনো ক্ষতি না হয়। আলপি সারা রাত বেডের পাশে থাকা ছোট্ট সবাই হেলান দিয়ে বসে রইল। চোখে ঘুম নেই। তার হাত তখন অলির হাতের উপর। অন্যদিকে রূপসা বাড়ির ছাদের উপরে পায়চারি করছে। কত কাঠখড় পুড়িয়ে সে অলিকে ফেলে দিয়েছিল, কিন্তু তবুও বাচ্চা আর মেয়েটা দুজনেই বেঁচে গেল। ব্যাপারটা নিয়ে তার মনক্ষণ হচ্ছে। সে নিজের ফোনটা বের করে অপরিচিত লোকটাকে মেসেজ পাঠালো, যে তাকে আড়াল থেকে সাহায্য করে। সে অবশ্য লোকটার পরিচয় জানে না, না তো সে তার সাথে কথা বলেছে। তাদের সব কথা মেসেজের মধ্যে সীমাবদ্ধ। রূপসা লোকটাকে মেসেজ পাঠায়। এই প্ল্যানটা তো ফেল হলো। এবার আমাদের দ্বিতীয় প্ল্যান অ্যাপ্লাই করা পালা। কয়েক সেকেন্ড পার হতেই ওপাশ থেকে মেসেজের রিপ্লাই আসে। বেশি তাড়াহুড়া করতে চেও না। আগেও অনেকবার বলেছি ওদের সাথে ভালো বিহেভ করো, যেন ওরা কোনোভাবেই তোমাকে সন্দেহ না করে। কিন্তু তুমি তো যাক, এবার থেকে ভেবে চিন্তে কাজ করবে। মেসেজের দিকে খুব একটা গুরুত্ব দেয় না রূপসা। উল্টো নির্বিঘ্নে রেলিং এর উপর হাত রেখে আকাশের পানে তাকিয়ে গুনগুন করে গিয়ে ওঠে। ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। হাজার বছর পাশে থাকলেও কেউ আপন হয় না। হাই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো একটু ব্যস্ততার জন্য কালকে আমি পার্ট দিতে পারি নাই, সেই জন্য এই পার্টটা একটু বড় করে দিয়েছি। আশা করি তোমরা সব মানিয়ে নিবা। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।